হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারের সাহায্যে পরমাণু মধ্যস্থ ইলেকট্রনের সঠিক অবস্থান বা পরিচয় জানা যায়। 4 প্রকার কোয়ান্টাম নাম্বার আছে। এই 4 প্রকার কোয়ান্টাম নাম্বারের সাহায্যে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান কোথায়, অর্থাৎ ইলেকট্রনটি সঠিকভাবে কোথায় রয়েছে পরমাণু মধ্যস্থ পরমাণুর মধ্যে, তা 4টি কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা প্রকাশ করতে পারব। অর্থাৎ সংক্ষেপে বললে এই কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ইলেকট্রনের সঠিক পরিচয় জানতে পারব। 4 প্রকার কোয়ান্টাম নাম্বার আছে। নাম্বার 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা বাংলা বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 2, দ্বিতীয় রয়েছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটিকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 3, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটা বলা হয় চুম্বকীয় বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর নাম্বার 4 রয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনটির সঠিক পরিচয় জানতে পারব। প্রথমে আসা যাক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে ইলেকট্রনের কি পরিচয় জানতে পারব। তাহলে ফার্স্ট আমরা যেটা পড়ব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে বাংলা বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে আমরা কি জানতে পারব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ স্মল এন দ্বারা প্রকাশ করা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই এনের মানটা পূর্ণসংখ্যা আসবে, অর্থাৎ এনের মানটা হবে 1, 2, 3, 4, 5। কখনোই ভগ্নাংশ হবে না, পূর্ণসংখ্যা আসবে এবং 0 হবে না। এনের মান যদি 1 হয় তাহলে বোঝা যাচ্ছে প্রথম কক্ষপথ, এনের মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এনের মান 3 হলে তৃতীয় কক্ষপথ, এনের মান 4 হলে চতুর্থ কক্ষপথ, পঞ্চম, এইভাবে। তার মানে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো আবর্তন করে, তাহলে এই যে প্রথম কক্ষপথ, তাহলে সেটা n=1, দ্বিতীয় কক্ষপথ n=2, তৃতীয় কক্ষপথ n=3। অর্থাৎ এনের মান থেকে আমরা বুঝতে পারবো ইলেকট্রনটা কোন কক্ষপথে রয়েছে। এনের মান যত বেশি হবে ততই কিন্তু ওই কক্ষপথের শক্তি বা ওই কক্ষপথের মধ্যে যে ইলেকট্রন রয়েছে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়। তার কারণ আমরা পেয়েছিলাম যে এনার্জি প্রপোর্শনাল টু z²/n²। সামনে একটা মাইনাস ছিল, তাহলে এর সঙ্গে একটা নেগেটিভ সাইন আছে, ইনভার্সলি প্রপোর্শনাল n²। অর্থাৎ নেগেটিভ থাকার জন্য তাহলে আমরা বুঝতে পারছি যে এনের মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কক্ষপথের শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে দেখব আমরা প্রথম কক্ষপথের তুলনায় দ্বিতীয় কক্ষপথে এনার্জি বেশি, আবার দ্বিতীয় তুলনায় তৃতীয় কক্ষপথে এনার্জি বেশি, চতুর্থ কক্ষপথে এনার্জি বেশি। অর্থাৎ এখানে n=1 বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম কক্ষপথে এনার্জি, দ্বিতীয় কক্ষপথে এনার্জি, তৃতীয় কক্ষপথে এনার্জি, চতুর্থ কক্ষপথে এনার্জি। এবং এই কক্ষপথে যদি ইলেকট্রন থাকে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে, অর্থাৎ mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেয়েছিলাম nh/2π। দ্যাট ইজ লিখতে পারি n × h/2π। এখানে n বোঝাচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ ইলেকট্রনটা কোন কক্ষপথে রয়েছে। যদি বলা হয় ইলেকট্রনটা প্রথম কক্ষপথে রয়েছে তাহলে n=1, তখন কৌণিক ভরবেগ n × h/2π, তাহলে n এর মানটা 1 বসিয়ে দাও, h/2π আসবে।
তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে শুধুমাত্র আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনটা কোন কক্ষপথে রয়েছে সেটা প্রকাশ করা হয় এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মানটা সর্বদাই পূর্ণ সংখ্যা আসবে 1 2 3 4 করে এবং এন এর মান যত বৃদ্ধি পাবে ততই কিন্তু শক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা ছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটিকে বাংলা বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে আমরা কি জানতে পারবো? এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান কত থাকবে? এল এর মান হবে হবে 0 থেকে n-1 পর্যন্ত। সবগুলো কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে 0 থেকে n-1 পর্যন্ত এবং সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে বুঝতে পারছি যে এল এর মানটা নির্ভর করছে এন এর উপর। তাহলে দেখো প্রথম কক্ষপথ n=1 যদি হয় তাহলে এল এর মান কি হবে? এল এর মান 0 থেকে স্টার্ট করলে দেখো 0ই থাকবে, কারণ n-1 1 - 1 দ্যাট ইজ 0। তাহলে এখানে এল এর মান 1টা পাবো। ধরো দ্বিতীয় কক্ষপথ n=2, তাহলে দ্বিতীয় কক্ষপথে এল এর মান কতগুলো পাবো? 0 থেকে স্টার্ট করলে দেখো n-1 মানে কোথায় শেষ হবে? দেখো 2 - 1 দ্যাট ইজ 1 শেষ হবে। তাই 0-র পরে 1 রয়েছে। তাহলে এখানে এল এর মানটা দুটো পাবো, একটা 0 আর একটা 1। এবার ধরো তৃতীয় কক্ষপথ n=3। n=3 হলে তৃতীয় কক্ষপথে এল এর মানটা কতগুলো হবে? দেখো এল এর মানটা 0 থেকে স্টার্ট করব, কোথায় শেষ হবে? n-1। তাহলে দেখো 3 - 1 দ্যাট ইজ 2 এ শেষ হবে। তাহলে মাঝে একটা সংখ্যা আছে 1 আর 2 এ শেষ, অর্থাৎ 0 1 2। n=4 চতুর্থ কক্ষপথ, এখানে এল এর কতগুলো ভ্যালু হবে? দেখো 0 থেকে স্টার্ট করলে 0 1 2 3, কারণ n-1 মানে এখান থেকে 1 কমালে তাহলে 3 এ শেষ হবে, 4 থাকলে 3 এ শেষ হচ্ছে। একই রকমভাবে n= যদি 5 হয় তাহলে এল এর মানটা হবে 0 1 2 3 4। তাহলে দেখো এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা তার মানগুলো এল এর মানের উপর নির্ভর করছে। প্রথম কক্ষপথে এল এর মানটা দেখো শুধুমাত্র 0 পাওয়া যাচ্ছে, দ্বিতীয় কক্ষপথে 0 1, তৃতীয় কক্ষপথে 0 1 2, চতুর্থ কক্ষপথে 0 1 2 3 আর পঞ্চমে 0 1 2 3 4। এই এল এর মান থেকে আমরা কি বুঝবো? এই এল এর মান থেকে আমরা বুঝতে পারবো যে l=0, l=1, l=2 হতে পারে, l=3 হতে পারে, l=4 হতে পারে, এরকম পূর্ণ সংখ্যা আসবে। যদি l=0 হয় তাহলে সেটা হলো এস উপকক্ষ, 1 হলে সেটাকে বলবো পি উপকক্ষ, 3 হলে ডি উপকক্ষ, 2 হলে ডি উপকক্ষ আর 3 হলে এফ উপকক্ষ, 4 হলে জি, 5 হলে এইচ, এইভাবে হবে। অর্থাৎ এস পি ডি এফ, তার মানে এই সমস্ত উপকক্ষ বলতে এখানে ইংরেজিতে বলা হয় সাবসেল। সাবসেল বোঝাচ্ছে। সাবসেল মানেটা কি? সাবসেল মানে দেখো এখানে দেখো n=1 লিখেছিলাম, মানে প্রথম কক্ষপথে l=0 অর্থাৎ এল এর মান 1টা। তাহলে প্রথম কক্ষপথের মধ্যে উপকক্ষ রয়েছে। কি উপকক্ষ রয়েছে? না এস উপকক্ষ। তাহলে কক্ষপথের মধ্যে উপকক্ষ থাকে। n=2 দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে দুটো উপকক্ষ রয়েছে, একটা 0 হলে এস উপকক্ষ আর 1 হলে পি উপকক্ষ। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের মধ্যে দুটি উপকক্ষ বা সাবসেল রয়েছে, একটি এস উপকক্ষ অপরটি পি উপকক্ষ। n=3 যদি হয় তাহলে দেখো 3টে মান পাওয়া যাচ্ছে, তাহলে রয়েছে এস উপকক্ষ, রয়েছে পি উপকক্ষ, রয়েছে ডি উপকক্ষ। n=যদি 4 হয় তাহলে দেখো এস, পি, 2 এর জন্য ডি,
3 এর জন্য এফ। এন সমান যদি 5 হয় তাহলে 0 এর জন্য এস উপভোগ্য, 1 এর জন্য পি উপভোগ্য, 2 এর জন্য ডি উপভোগ্য, 3 এর জন্য এফ উপভোগ্য, আর 4 এর জন্য জি উপভোগ্য। তাহলে দেখো প্রতিটা কক্ষপথে উপভোগ্য রয়েছে এবং সেই উপভোগ্যগুলোকে আমরা নির্দিষ্ট সিম্বল দিয়ে সূচিত করছি। এই সমস্ত সিম্বলগুলো স্পেকট্রা থেকে এসেছে, অর্থাৎ এস পি ডি এফ এগুলো সব স্পেকট্রা থেকে এসেছে। তো এস পি ডি এফ জি এইচ এইভাবে উপভোগ্যগুলিকে সূচিত করা হয়। তাহলে দেখো আমরা যদি লিখি এন সমান 2, এন সমান 2 মানে দ্বিতীয় কক্ষপথের কথা বলা হচ্ছে। দ্বিতীয় কক্ষপথে দেখো দুটি মান পাওয়া যাবে এল এর মান, একটা 0 আর একটা 1। তাহলে এখানে উপভোগ্য কী কী রয়েছে? এই দ্বিতীয় কক্ষপথের মধ্যে দুটি উপভোগ্য রয়েছে, একটা এস আর একটা পি, রাইট? তাহলে এটাকে সূচিত করব 2s আর এটাকে আমরা ডিনোট করব 2p। এই যে 2 বসানো হয়েছে এইগুলো হচ্ছে কোন কক্ষপথে রয়েছে, অর্থাৎ এস উপভোগ্য, সেই এস উপভোগ্যটা কোন কক্ষপথে রয়েছে না দ্বিতীয় কক্ষপথে। এখানে পি যে উপভোগ্য রয়েছে কোন কক্ষপথে রয়েছে? দ্বিতীয় কক্ষপথে। অর্থাৎ এখানে 2s এবং 2p উপভোগ্য রয়েছে। ধরো n সমান 3, n সমান 3 হলে এল এর মানগুলো কতগুলো আসবে? 3টে আসবে, 0, 1 আসবে আর 2 আসবে। 3টে হলে 0 হলে এস উপভোগ্য, তো এস উপভোগ্যটা কোথায় রয়েছে? 3 নম্বর কক্ষপথে, তাহলে লিখব 3s। 1 যদি হয় তাহলে সেটা পি উপভোগ্য, পি উপভোগ্য রয়েছে 3 নম্বর কক্ষপথে, তাহলে লিখব 3p, তাহলে এটা লিখব 3d। এইভাবে আমরা উপকক্ষগুলিকে আমরা চিহ্নিত করব। তাহলে বুঝলাম যে কক্ষপথের মধ্যে উপকক্ষ রয়েছে এবং উপকক্ষগুলিকে আমরা এই এস পি ডি এফ জি এইচ এইভাবে আমরা প্রতীক চিহ্ন ব্যবহার করছি। তো এই এস পি ডি এফ এইগুলো কী বোঝাচ্ছে? এগুলো বোঝাচ্ছে যে ওই কক্ষকের মধ্যে উপকক্ষে ইলেকট্রন যে ক্লাউড রয়েছে ক্লাউডের অবস্থান বোঝাচ্ছে, অথবা ইলেকট্রন ক্লাউডটা কীভাবে রয়েছে তার অবস্থান বোঝায়। তার মানে এল যে গৌণ কোয়ান্টাম সংখ্যা এটার সাহায্যে বোঝাবে যে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ক্লাউড, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান বোঝায়। ইলেকট্রন ক্লাউড ইলেকট্রন ঘনত্বের অবস্থান, অর্থাৎ ইলেকট্রন ঘনত্বটা কেমন বা কোথায় অবস্থান করেছে সেটা বোঝাচ্ছে এল এর মান থেকে। আর এল উপকক্ষে অর্থাৎ যে কোনো উপকক্ষে ইলেকট্রন যদি থাকে তার কৌণিক ভরবেগ আসবে, কৌণিক ভরবেগ ইজ ইকাল টু √L+1 h/2π। এই সমীকরণের সাহায্যে উপকক্ষের কৌণিক ভরবেগ ক্যালকুলেট করব। যেমনটি বলা হলো যে 2s উপকক্ষের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত? তাহলে এখানে 2s বলেছে, 2s হলে এল এর মানটা সর্বদাই 0। তাহলে কৌণিক ভরবেগের রাশিমালা ছিল L+1 h/2π। তাহলে দেখো এল এর মানটা যদি এখানে বসিয়ে দিই √0+1, তা দেখো 0 দিয়ে গুণ করছি, দ্যাট ইজ ওভারঅল কিন্তু 0 আসবে। আবার বলা হলো যে 2p উপকক্ষ, 2p উপকক্ষে কৌণিক ভরবেগ কত হবে? তাহলে 2p উপকক্ষ মানে কি? পি এর ক্ষেত্রে এল এর মান কত হবে? 1 হবে। তাহলে মানটা বসালে √L+1 h/2π। তাহলে দেখো এল এর মানটা 1 বসিয়ে দিই, 1+1 এর √h/2π। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো √2 আসে h/2π। তাহলে এই মানটা আসবে, অর্থাৎ 2p উপকক্ষের কৌণিক ভরবেগ হবে √2 মাল্টিপ্লাই থাকবে h/2π, অর্থাৎ √2 × h/2π। এরপরে আমরা জানব 3 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 3।
নাম্বার 3 জানবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করব। স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম এর মানগুলো কি হবে? এম এর মানটা নির্ভর করবে এল এর মানের উপর, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। এম এর মানটা আসবে -L থেকে +L পর্যন্ত, এবং প্রত্যেকটা পূর্ণ সংখ্যা আসবে, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। অর্থাৎ দেখো এল এর মানের উপর নির্ভর করছে। আমি ধরলাম এল সমান 0, তাহলে এম এর মান কত হবে? -0 থেকে +0, তার মানে একটাই সংখ্যা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ 0। ধরো এল এর মানটা 1 বললাম। এল এর মান 1 হলে তাহলে এম এর কতগুলো মান পাবো? -1 থেকে +1। দেখো -L থেকে +L, তাহলে এল এর মানটা 1, তা -1 আর +1, তা মাঝে একটা সংখ্যা রয়ে গেল, সেটা হচ্ছে 0। তাহলে এম এর মানটা হবে 3টে, -1, 0, +1। আবার ধরা হোক যে এল এর মানটা 2, তাহলে এম এর মান হবে -2, -1, 0, +1, +2। দেখো -2 থেকে +2 পর্যন্ত রয়েছে, তাহলে এখানে মোট 5টা নাম্বার পাওয়া যাচ্ছে। এল এর মান 3, এল এর মান 3 হলে দেখো -3 থেকে স্টার্ট করব, -3, -2, -1, 0, +1, +2 অ্যান্ড +3। তাহলে এখানে মোট 7টা মান পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এম এর মানগুলো কতগুলো পাওয়া যাবে তার একটা নির্দিষ্ট রুল ফলো করছে, 2L + 1। অর্থাৎ এম এর কতগুলো মান পাওয়া যাবে? 2L + 1। দেখো এল এর মানটা 3 বসিয়ে দেখো, 3, 2 × 3 + 1, দেখো 7টা মান পাওয়া যাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এখানে বসে দেখো 2 বসে দেখো, দেখো 2 × 2 + 1 সমান 5। দেখো 5টা মান পাওয়া যাচ্ছে, -2, -1, 0, +1, +2। তাহলে 2L + 1 এতগুলো এম এর মান পাওয়া যাবে। তো এই এম এর মানগুলো থেকে আমরা কি জানতে পারবো? প্রতিটা এম এর মানগুলো নির্দেশ করে অরবিটাল। প্রতিটা এম এর মান নির্দেশ করছে অরবিটাল। অর্থাৎ এল সমান 0 ছিল এর সুপক্ষ, এর সুপক্ষের মধ্যে একটি অরবিটাল রয়েছে, সেটা বলো আমরা এস অরবিটাল বলবো। এস অরবিটাল। এস অরবিটাল কথা অর্থ হচ্ছে কক্ষক, অর্থাৎ এর সুপক্ষে একটাই কক্ষক রয়েছে, সেটা হচ্ছে এস অরবিটাল। এইটা ছিল পি উপকক্ষ। পি উপকক্ষ, পি উপকক্ষের মধ্যে 3টি কক্ষক রয়েছে, একটা -1, একটা 0, একটা +1। তাহলে এখানে তিনটি কক্ষক থাকে। এল সমান 2, এল সমান 2 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এইটা ডি উপকক্ষ। ডি উপকক্ষের মধ্যে দেখো 5টা কক্ষক রয়েছে, একটা -2 বোঝাচ্ছে, একটা -1, 0, +1, +2। তাহলে এখানে পাঁচটি কক্ষক রয়েছে। অর্থাৎ এম এর মানগুলো থেকে আমাদের কক্ষকের সংখ্যা বোঝায়। এম এর মান হচ্ছে কক্ষকের সংখ্যা। তাহলে এম এর যে মানগুলো বোঝাচ্ছে সেগুলো কক্ষকের সংখ্যা। আর এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝায় যে ইলেকট্রন ক্লাউড কোন দিকে বিন্যস্ত আছে। অর্থাৎ এই যে সংখ্যা নির্দেশ করছে যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ঘনত্ব কোন দিকে বিন্যস্ত সেটা বোঝায়। তাহলে এবার দেখো ধরো n সমান 2, n সমান 2 মানে বোঝাচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষ, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 2 বোঝায় দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে আমরা দেখব যে এল এর মান দুটো পাওয়া যায়, একটা 0 আর একটা 1। তার মানে দ্বিতীয় কক্ষপথে দুটি উপকক্ষ রয়েছে, একটা এল সমান 0
আর একটা এল সমান 1। তাহলে এইটাকে ডিনোট করব 2s উপঅক্ষ, আর এইটাকে ডিনোট করব 2p উপঅক্ষ। এবার 2s উপঅক্ষে m এর মান একটাই, m এর মান 0, তাহলে এর কক্ষক থাকবে একটা। কিন্তু পিতে দেখো m এর মান 3টে পাওয়া যাবে, 1 2 3, একটা -1, একটা 0, একটা +1। তাহলে 2pতে 3টি কক্ষক রয়েছে। তার মানে এইটাকে যদি আমরা বক্স আকারে প্রকাশ করি, তার মানে এইটা একটা উপঅক্ষের মধ্যে কক্ষক রয়েছে একটা। এই যে পি উপঅক্ষ, সেই পি উপঅক্ষ থেকে আমরা 3টি কক্ষক পাচ্ছি, 1 2 অ্যান্ড 3, 3টি ছোটো ছোটো কক্ষক। অর্থাৎ 3টি ছোটো ছোটো কক্ষক নিয়েই একটা পি উপঅক্ষ তৈরি হয়েছে। আবার ধরো আমরা যদি এভাবে ভাবি যে n সমান 3, অর্থাৎ তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে দেখো এল এর 3টি মান পাওয়া যাবে, একটা এল সমান 0 পাবো, একটা এল সমান 1 পাবো, একটা এল সমান 2 পাবো। তাহলে এল সমান 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এইটা এস উপঅক্ষ, অর্থাৎ 3s বলবো কারণ 3 নম্বর কক্ষপথে রয়েছে। আর এল সমান যদি আমরা লিখি সেটা হচ্ছে 3p উপঅক্ষ, তাহলে 3p উপঅক্ষ লিখলাম। আর এল সমান 2 যদি লিখি তাহলে সেটা ডি উপঅক্ষ, তাহলে ডি উপঅক্ষ লিখলাম। এইটা হচ্ছে 3d উপঅক্ষ। এবার দেখো এইখানে আমরা লিখলাম কি এল সমান 0 হলে এম এর মানটা একটাই হয়, এম সমান 0। তার মানে এস উপঅক্ষ রয়েছে, তাকে একটাই কক্ষক রয়েছে। দেখো একটা কক্ষক করলাম 3s, এবং এখান থেকে আমরা 3টে মান পাবো, এম এর মান 3টে পাবো। এল সমান 1 হলে এম এর মান 3টে পাবো, -1 0 +1। তার মানে এই যে উপঅক্ষটা 3টি ভেঙে যাবে, অর্থাৎ 1 2 3, 3টি ছোটো ছোটো কক্ষক হয়ে গেল, একটা -1, একটা 0, একটা +1। তাহলে বলবো 3টি ভেঙে গেল মানে 3 দিকে বিন্যস্ত আছে, একটা px ডিরেক্ট করলাম, একটা py, আর একটা হচ্ছে pz। অর্থাৎ x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, আর z অ্যাক্সিস বরাবর। একই রকমভাবে যে ডি যে উপঅক্ষ রয়েছে সেখানে এম এর মান 5টা পাওয়া যাবে, একটা -2, -1 0 +1 অ্যান্ড +2। তার মানে ডি যে উপঅক্ষ রয়েছে সেটা 5টা কক্ষকে ভেঙে যাচ্ছে। তাহলে 5টা আমরা ছোটো ছোটো রুম করে ফেলি বা ঘর করে ফেলি, 2 3 4 অ্যান্ড 5। দেখো 1 2 3 5, তাহলে ধরো -2 -1 0 +1 অ্যান্ড +2। তাহলে এই ছোটো ছোটো কক্ষকের মধ্যেই কিন্তু ইলেকট্রনগুলো থাকবে, রাইট? তাহলে এই ছোটো ছোটো কক্ষকে ইলেকট্রনগুলো থাকবে। এবার প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে দেখো প্রতিটা কক্ষকে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকবে। তাহলে দেখে এস যদি কক্ষ বলি তাহলে এখানে 2টো ইলেকট্রন, তাই ইলেকট্রনের সিম্বল দেবো অ্যারো চিহ্ন দিয়ে। ধরো এখানে 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন আমরা সিম্বল দেবো অ্যারো চিহ্ন দিয়ে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। এখানে দেখো কক্ষক 3টে আছে, তাহলে এখানে 2টো ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টো ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টো ইলেকট্রন থাকতে পারে। এখানে 5টা রুম রয়েছে বা 5টা কক্ষক রয়েছে, তাহলে এখানে 2টো ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, 2 ইলেকট্রন 2 ইলেকট্রন 2 ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। কেন আপওয়ার্ড ডাউনওয়ার্ড দিলাম একটু পরে বলছি। তাহলে এসে দেখো সর্বদাই 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এসে 2টি ইলেকট্রন, তাহলে এস এই 2, অর্থাৎ মাথায় 2 দিয়ে, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট যে 2, এই 2টা বোঝাচ্ছে কত ইলেকট্রন রয়েছে। দেখো পি এ মোট 6টা, 2 4 6, তাহলে পি এ ম্যাক্সিমাম 6 ইলেকট্রন থাকতে পারে, তাহলে পি 6। ডি এ দেখো 10টা, 2 4 6 8 10, তাহলে ডি 10, রাইট? তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকলে উপকক্ষে মোট ইলেকট্রন কত। এসে সর্বদা 2টো ইলেকট্রন, পি এ 6 ইলেকট্রন, ডি এ 10টা ইলেকট্রন, তাহলে এফ এ কতগুলো হবে। দেখো
এল সমান 3 যদি হয় তাহলে সেটা এ উপপক্ষ, রাইট? এ উপপক্ষ একটা উপপক্ষ করে দিলাম। তাহলে এল সমান 3 হলে এম এর মান দেখো 7টা হবে, -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3। তার মানে 7টা কক্ষক রয়েছে, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। দেখো -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3। তাহলে প্রতিটা দুটো করে ইলেকট্রন থাকবে, 1 ইলেকট্রন 2 ইলেকট্রন, প্রতিটা দুটো করে ইলেকট্রন। আমরা সিম্বল করছি একটা আপওয়ার্ড অ্যারো আর একটা ডাউনওয়ার্ডস অ্যারো, এই দুটো অ্যারো দিয়ে ইলেকট্রন প্রকাশ করছি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা দেখো 14। তাহলে এফ এ মোট 14 ইলেকট্রন থাকবে। এই যে 14 সংখ্যা আমরা এফ সিম্বল দিয়ে তার আমরা সুপারস্ক্রিপ্ট বা আমরা টপে লিখব, এই সিম্বলের টপে লিখব যে 14 ইলেকট্রন। ম্যাক্সিমাম থাকতে পারে, এর কমও ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 14টা বেশি আর ইলেকট্রন থাকতে পারবে না, কারণ দেখো আর কক্ষক নেই। এবার আসি যে চতুর্থ যে কোয়ান্টাম নাম্বার ছিল সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার। এই স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করব, এস দ্বারা প্রকাশ করা হয়। তো স্পিন কোয়ান্টাম নাম্বার সাহায্যে আমরা কি জানব? এই স্পিন কোয়ান্টাম নাম্বারে দুটি মান থাকবে, একটা হবে +12 আর একটা হবে -12। যদি +12 হয় তাহলে আমরা আপওয়ার্ড অ্যারো দিয়ে বোঝাবো, আর যদি -12 হয় তাহলে ডাউনওয়ার্ডস অ্যারো দিয়ে বোঝাবো। এবার স্পিন কোয়ান্টাম নাম্বার সাহায্যে কি বোঝাচ্ছে? যে প্রতিটা কক্ষকে যে ইলেকট্রন রয়েছে, ধরো এই যে ইলেকট্রন রয়েছে, ধরো এস উপকক্ষ, 1s উপকক্ষ, ইলেকট্রন থাকবে একটা কক্ষকের মধ্যে বা একটা ঘরের মধ্যে বা রুমের মধ্যে দুটো ইলেকট্রন আছে, এই 2 ইলেকট্রন। তো ইলেকট্রনের নিজস্ব একটা স্পিন আছে, মানে ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘুরতে পারে, রাইট? ধরো একটা ইলেকট্রন জাস্ট এরকম, এই ইলেকট্রন এই নিজে অক্ষ রয়েছে, অক্ষের সাহায্যে সে ক্লকওয়াইজ ঘুরতে পারে আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। তাহলে ইলেকট্রন নিজস্ব একটা স্পিন রয়েছে, একটা ইলেকট্রন নিজস্ব একটা স্পিন রয়েছে, নিজের অক্ষের সাপেক্ষে সে ঘুরছে। তাহলে এই ঘূর্ণন বোঝানোর জন্য আমরা দুটো মান ব্যবহার করছি, একটা +12 একটা -12। কারণ ইলেকট্রনের স্পিন দুটোর বেশি হতে পারে না, হয় ঘড়ি কাটার দিকে ঘুরতে পারে, মানে ঘড়ি কাটা কোন দিকে ঘুরে, ধরো এটা এই একটা ঘড়ি যদি আমি বলি তাহলে ঘড়ি কাটা কী হয়, এই দিকে ঘুরে, তাই না? তাহলে এই দিকে স্পিন হতে পারে, যদি এই দিকে ঘুরে তাহলে সেই স্পিনের মানটাকে আমরা +12 ধরে নিচ্ছি। আর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ উল্টো দিকে ঘুরছে তাহলে সেটা -7 ধরতে পারি। তার মানে ইলেকট্রন যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে সেই ঘূর্ণনটা দুটি প্রকার হতে পারে, একটা ঘড়ি কাটার দিকে, অর্থাৎ ঘড়ি এরকম যদি ধরে নিই তাহলে ঘড়ি কাটা এই দিকে ঘুরলে সেটাকে আমরা ক্লকওয়াইজ বলছি, ক্লকওয়াইজ হলে তাহলে সেখানে +12 হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘূর্ণন হয় তাহলে -12 হবে। অর্থাৎ স্পিনের মান দুটো ধরে নিচ্ছি, একটা +12 একটা -12। তো এটাকে আমরা ক্লকওয়াইজ ধরে নিচ্ছি, যেটাকে প্রকাশ করবো আমরা আপওয়ার্ডস অ্যারো দিয়ে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যেটাকে আমরা ডাউনওয়ার্ডস অ্যারো দিয়ে প্রকাশ করব। অর্থাৎ ইলেকট্রনের স্পিন দুটো, একটা +12 আর একটা -12। তো স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে এটাই প্রকাশ করে যে ইলেকট্রনের স্পিনটা কী হবে। তো যেহেতু ইলেকট্রন ঘুরছে আর তার নেগেটিভ চার্জ ঘুরছে, তাহলে একটা কৌণিক ভরবেগ পাওয়া যাবে। তো এক্ষেত্রে কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ অর্থাৎ কৌণিক ভরবেগ অর্থাৎ ঘূর্ণন যে রয়েছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো স্পিনের ক্ষেত্রে ঘূর্ণন কৌণিক ভরবেগ কত আসবে? √s+1 h/2π। এখানে এস হচ্ছে স্পিনের মান। ধরো এখানে বলা হলো যে 1s1, তাহলে এই যে 1 লেখা আছে তার মানে এসে একটা ইলেকট্রন আছে, তাহলে এস একটা কক্ষক, 1s সেখানে একটাই ইলেকট্রন আছে, তাহলে এই যে 1 ইলেকট্রন রয়েছে আপওয়ার্ড অ্যারো দিচ্ছি, তাহলে মান কত? হাফ, রাইট? মান হাফ। তাহলে মানটা বসিয়ে দাও, √12 × 1 + 1।
h/2 এবার এটাকে ক্যালকুলেশন করলে মানটা আনতে হবে। ধরো আমরা বললাম যে 2s2, অর্থাৎ দেখো এস যে উপক রয়েছে সেখানে দুটো ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন থাকবে কি করে? একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরবে আর একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকবে, এইরকম অবস্থায় থাকবে। কখনোই দুটো ইলেকট্রন প্যারালাল অবস্থায় থাকবে না, এইরকম হবে না। অর্থাৎ একটা ক্লকওয়াইজ ঘুরলে অপর ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তবেই কিন্তু স্টেবিলিটি পাবে। তো এর কারণগুলো পরে আমরা ডিসকাস করব। তাহলে দেখো এখানে যে এই যে স্পিনটা করছে এটার জন্য +12, আর এই যে ডাউনওয়ার্ডস অর্থাৎ নিচের দিকে আমরা সিম্বল দিয়ে কাজ করছি এটা -12। তাহলে টোটাল কত হলো? একটা +12 আর একটা -12, তাহলে 0। তাহলে এখানে কোনো কৌণিক ভরবেগ পাবো না, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো না। অর্থাৎ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম s+1 ছিল h/2π। এস এর মান 0 হওয়ার জন্য এই মানটা কিন্তু 0 আসবে। ধরো আমি বললাম যে 3p1 3p3 মানে তিনটা ইলেকট্রন আছে। পি উপকে তিনটি কক্ষও থাকে, তাহলে তিনটি কক্ষকেই ইলেকট্রন বসিয়ে দাও এইভাবে। তাহলে প্রত্যেকটা +12 করে, রাইট? তো +12 করে মোট কত হলো? +12 +12 যোগ করলে 3 2 হবে। এবার সূত্রে ফেলিয়ে দাও, s+1 h/2π। তাহলে এসে মান দেখো 3 2 +1 h/2π। এবার এটাকে ক্যালকুলেশন করলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো 4টি কোয়ান্টাম নাম্বারের সাহায্যে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান আমরা জানতে পারলাম। তাহলে এবার একটু সংক্ষেপে আলোচনা করা যাক যে প্রথম যে কক্ষপথটা n=1, ফার্স্টে যে কক্ষপথ, সেখানে দেখব যে উপকক্ষ একটাই হবে, কারণ এল এর মানটা 0। তাহলে এল এর মান 0 হলে সেটা নির্দেশ করছে এস উপকক্ষ। তাহলে এস উপকক্ষ রয়েছে, আর এস উপকক্ষে এম এর মানটা 0, রাইট? তাই 0 হলে সেখানে একটাই কক্ষক থাকবে, তাহলে এটা s1s। অর্থাৎ 1s-এ ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা দুটো ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন ঘড়ি কাটার দিকে ঘুরলে আর একটা ইলেকট্রনের স্পিন হবে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে সিম্বল দেবো আমরা এইভাবে। তার মানে দেখো এখানে 2 দিলাম। সর্বাধিক ম্যাক্সিমাম ইলেকট্রন অর্থাৎ এর বেশি থাকবে না। তাই দেখো প্রথম কক্ষপথে আমরা বলতাম দুটো ইলেকট্রন রয়েছে, তাই না? প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে সেই দুটো ইলেকট্রন দেখো 1s-এই থাকবে। কীভাবে থাকবে? একটা আপওয়ার্ড স্পিন, একটা ডাউনওয়ার্ড স্পিন। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় কক্ষপথ n=2, রাইট? n=2-এ মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে এবং কোথায় কোথায় রয়েছে। তাহলে এবার দেখো সহজে বোঝা যাবে এল এর মানটা এখানে দুটো হবে, একটা 0 আর একটা 1। তাহলে এল এর মান 0, এল এর মানটা 1। 0 নির্দেশ করছে এস উপকক্ষ, সেটা কি উপকক্ষ না 2s, কারণ দ্বিতীয় কক্ষপথে রয়েছে। l=1 1 হলে সেটা হবে 2p উপকক্ষ, কারণ l=1 হলে আমরা 2p উপকক্ষ অর্থাৎ p উপকক্ষ নির্দেশ করে। আচ্ছা, এবার দেখো এখানে m এর মানটা 0, তার মানে 0 হলে একটাই মান থাকবে, একটাই কক্ষক। আর এখানে m এর মানটা 3টে, তাই না? দেখো m এর মান 3টে, -1 0 আর +1। তাহলে এই যে 2p উপকক্ষ 3টি কক্ষকে থাকবে, 3টি কক্ষকে থাকবে। এই 3টি ছোটো ছোটো কক্ষক রয়েছে, 3টি কক্ষকে ইলেকট্রনগুলি থাকবে। আমরা আপওয়ার্ড স্পিন দিয়ে প্রকাশ করব আর ডাউনওয়ার্ড স্পিন দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো মোট ইলেকট্রন কোথায়? মোট ইলেকট্রন এখানে 2s-এ দুটো ইলেকট্রন আছে, এই 2 বসালাম, আর 2p-তে মোট ইলেকট্রন 6। টোটাল কত হলো? 8টা। দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে 6, মোট 8টা। তাহলে এখানে মোট 8টা ইলেকট্রন। 8টি ইলেকট্রন কোথায় কোথায় রয়েছে? 2s উপকক্ষে রয়েছে আর 2p উপকক্ষে 6টা রয়েছে। এবার দেখো 3 নম্বর কক্ষপথ n=3। n=3 যদি হয় তাহলে দেখো এল এর মানটা 3টে আসবে, এল এর মান 3টে। l=0 আসবে,
এল এর সমান 1 আসবে আর এল এর সমান 2 আসবে। এল এর মানটা 0 হলে আমরা একটাই উপভোগ্য পাবো, অর্থাৎ সেটা হচ্ছে 3s উপভোগ্য। এল এর মান 1 হলে আমরা সেটাকে বলবো 3p উপভোগ্য, কারণ এল এর সমান 1 হলে p হয়, আর 3 নম্বর কক্ষপথে আছে তার 3p। এল সমান 2 হলে কী হবে? ডি উপভোগ্য, তাহলে এটা লিখব 3D উপভোগ্য, রাইট? 3D। এবার দেখো এখানে এম এর মানটা 0, তাহলে একটাই কক্ষক। এখানে এম এর মান -1 0 +1, তাহলে 3টি কক্ষক থাকবে 1 2 3। আর এখানে দেখো এম এর মানটা 5টা হবে, -2 -1 0 +1 আর +2, তাহলে 5টা ছোটো ছোটো কক্ষকে ভেঙে যাচ্ছে 5টা। তাহলে মোট ইলেকট্রন কোথায়? তাহলে এখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, এখানে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন, আর এখানে ম্যাক্সিমাম 10 ইলেকট্রন, ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এসে মোট ইলেকট্রন সংখ্যা 2টো, 3p-তে মোট 6 আর 3d-তে 10, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো মোট 18টা। তাহলে 3 নম্বর কক্ষপথে মোট যে 18টা ইলেকট্রন থাকে, সেই 18 ইলেকট্রনে এসে 2টো ইলেকট্রন, পি-এ 6 ইলেকট্রন আর ডি-এ 10টা ইলেকট্রন থাকে। তাহলে একই রকমভাবে আমরা দেখাতে পারি যে n সমান যদি 4 হয় তাহলে এখানে 4টি উপভোগ্য থাকতে পারে। l সমান 0, তাহলে দেখো l সমান 0, l সমান 1 হবে, l সমান 2 আর l সমান 3। তাহলে এখানে s হবে, এটা 4s, এটা 4p, এটা হবে 4d, এটা হবে 4f। তাহলে s এ 2টো ইলেকট্রন, p এ 6 ইলেকট্রন, d এ 10, একই রকমভাবে আমরা f এ দেবো 14 ইলেকট্রন। তাহলে এখানে যোগ করে দেখো কতগুলো ইলেকট্রন হয়। তাহলে দেখো এখানে 14 আছে, 10 24 অ্যান্ড 6 30 অ্যান্ড 2, মোট 32 ইলেকট্রন। তো 30 ইলেকট্রন রয়েছে এসে 2টো, পিএ 6, ডিএ 10 অ্যান্ড 4এ 40, এইরকম ইলেকট্রন রয়েছে। অর্থাৎ আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের সঠিক অবস্থান বা পরিচয় জানতে পারছি। এবার চলো কয়েকটি প্রবলেম করা যাক। এখানে দেখো প্রথম যে প্রবলেমটি রয়েছে SPDF প্রতীক ব্যবহার করে নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষগুলি চিহ্নিত করো। অর্থাৎ এখানে কোন কক্ষগুলি চিহ্নিত করতে হবে। প্রথম যেটা দিয়ে আছে n সমান 4 l সমান 2, তাহলে n সমান 4 l সমান 2, অর্থাৎ চতুর্থ কক্ষপদে l সমান 2। তো আমরা কি জানি? l সমান 0 হলে s জানি, l সমান 1 হলে জানি p, l সমান 2 হলে t, তাহলে এটা হবে 4d, রাইট? বিটা দেখো n সমান 3 l সমান 1, n সমান 3 আর l সমান 1, তার মানে তৃতীয় কক্ষপদে l সমান 1, l সমান 1 হলে কী হবে? p হয়, তাই লিখব 3p। তারপরে দেখো n সমান 2 l সমান 0, তারপর এটা বলেছে n সমান 2 আর l সমান 0, দ্বিতীয় কক্ষপথ l সমান 0 হলে কত হবে? s, তাই লিখব 2s, অর্থাৎ প্রথমটা হবে 4d, 3p অ্যান্ড 2s। এবার দেখো নেক্সট 2 নম্বর প্রবলেমটা কী আছে। নাম্বার 2 প্রবলেম, 2d 3f কক্ষকের অস্তিত্ব থাকা কি সম্ভব? এখানে বলেছে 2d আর 3f এই সমস্ত কক্ষগুলি আছে কিনা বা অস্তিত্ব আছে কিনা বা এক্সিস্ট করে কিনা সেটা এখানে জানতে বলেছে। তো আমরা কি করে এটাকে বলবো যে এক্সিস্ট করবে কিনা? তাহলে দেখো এখানে 2d কথা বলা আছে, তাহলে এই যে সংখ্যাটা নির্দেশ করছে, তাহলে এখানে n সমান 2, রাইট? n সমান 2 হবে, তাহলে n সমান 2 হলে l এর দুটো ভ্যালু, একটা 0 একটা 1, তার মানে 0-র জন্য হবে s আর 1-এর জন্য p। দেখো d এর মানটা আসছে না, রাইট? তাহলে l সমান 2 হলে l এর মানটা 2 হবে না, তাই যেহেতু 2 হবে না তাহলে 2d উপভোগের অস্তিত্ব নেই। বোঝা গেল? 2d উপভোগের অস্তিত্ব নেই। নেক্সট বলছে 3f 3f কক্ষকের অস্তিত্ব আছে কিনা। দেখো এখানে 3f কথা বলা আছে, তাহলে আমরা দেখি 3f আছে কিনা। 3f, তাহলে এইটা বোঝা যাচ্ছে n এর মানটা, n সমান 3, তো n সমান 3 হলে l এর
তিনটি ভ্যালু 0, 1 অ্যান্ড 2। তাহলে এটা এস হবে, এটা পি হয়, এটা ডি। তাহলে এফের অস্তিত্ব নেই। 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে, কিন্তু 3f হবে না। তার কারণ এল এর মানটা 3 হবে না, এল এর মান 3 সম্ভব নয়, তাই 3f উপভোগ্য সম্ভব নয়। কারণ 3 হলে তবেই কিন্তু এফ আসবে, 3 হলে তবেই এফ আসবে। যেহেতু 3 এর মান এখানে নেই বা সম্ভব নয়, তাই 3f উপভোগ্য হবে না। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, n সমান 3 হলে মোট কতগুলি কক্ষক থাকে? মোট কতগুলি কক্ষকের কথা বলা হচ্ছে n সমান 3 হলে। দেখে নিই, n সমান 3, এই n সমান 3, রাইট? তো এল এর কতগুলো ভ্যালু পাবো? 0, 1 অ্যান্ড 2। তো 0, এল সমান 0 হলে এম এর মানটা 0 হয়, তার মানে এটা 3s। এল সমান 1 হলে এম এর মান -1, 0 প্লাস 1। তাহলে দেখো এখানে তিনটি কক্ষক, যেটা 3p, 1, 2, 3 এরও কক্ষক। আর এল এর মানটা 2 হলে এম এর মান আসবে -2, -1, 0 প্লাস 1 অ্যান্ড প্লাস 2। তাহলে এখানে 5টি রয়েছে, অর্থাৎ 3D। তাহলে দেখো মোট কতগুলো হলো, এখানে একটা, এখানে 3টে, এখানে 5টা। তাহলে 1, 3 অ্যান্ড 5, তাহলে আসবে মোট 9। তাহলে n সমান 3তে মোট 9 কক্ষক রয়েছে। 3s-এ একটা কক্ষক, 3p-তে 3টে কক্ষক, আর 3d-তে 5টি কক্ষক। মোট কক্ষকের সংখ্যা 9, রাইট? এগুলো সব কক্ষক, 1, 2, 3, 4, 5, মোট 9 কক্ষক রয়েছে। এরপর প্রশ্ন রয়েছে 4 নম্বরটা, 4s, 5d, 2p কক্ষকগুলি n ও l এর মান কী কী? তাহলে দেখো 4s বলেছে, তো 4s সেক্ষেত্রে n আর l এর মান কী হবে? যদি 4s লিখি তাহলে n সমান 4, আর s দেখো l 0 হলে s হয়, 1 হলে p হয়, 2 হলে d হয়, 3 হলে হয় s, p, d, f। তাহলে যেহেতু এখানে s বলেছে, তাহলে আমরা কী বসবো? l এর মানটা 0 বসাবো। তাহলে n এর মান 4, l এর মান 0। আচ্ছা, তারপর বলছে 5d, রাইট? 5d, তো 5d ক্ষেত্রে আমরা কী লিখব? এই 5d, 5d ক্ষেত্রে n সমান 5, দেখো d কোথায়? 2, তাহলে l সমান 2। তারপরে রয়েছে 2p। দেখো 2p যদি লিখি তাহলে n সমান 2, p বলেছে, p এর ক্ষেত্রে কত হবে? p এর ক্ষেত্রে দেখো l সমান 1, তাহলে l ইজ ইকাল টু 1, তাই n সমান 2, l ইজ ইকাল টু 1। এরপরে প্রশ্ন রয়েছে 3p উপভোগের কৌণিক ভরবেগ কত? 5 নম্বর প্রশ্নটা, 3p উপভোগের কৌণিক ভরবেগ কত? তো 3p উপভোগ্য বলেছে, উপভোগ্যের কথা বলা আছে 3p। তাহলে এখানে n সমান 3 আর l সমান 1, কেন না p এর জন্য lটা 1 হয়। তাহলে এখানে উপভোগ্য বলেছে, উপভোগ্যতে কৌণিক ভরবেগের মান হচ্ছে l প্লাস 1 h/2π। তাহলে এখানে l এর মানটা বসাও, এইটা আসবে। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? √2 h/2π, এই মানটা আসবে। এরপরে প্রশ্ন রয়েছে l সমান 3 হলে, l সমান 3 হলে উপগ্রহটিতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা, l সমান 3 হলে কটা ইলেকট্রন থাকবে? দেখো l সমান 3, l এর মান 3, তো l এর মান 3 মানে কি? m এর মান কত হবে? -3, -2, -1, 0, +1, +2 অ্যান্ড +3। মোট দেখো 7টা কক্ষক। তাহলে 7টা কক্ষক হলে 1, 2, 3, 4, 5, 6, 7, প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকতে পারে। দেখো 2টো ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 14, কারণ প্রতিটা কক্ষকে, প্রতিটা এই ঘরের মধ্যে 2টো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 14। তাহলে 3, l সমান 3 হলে
ইলেকট্রন সংখ্যা হবে 14। এরপর প্রশ্ন দেখো, 3p কক্ষগুলির জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মানগুলি কী কী হবে? আচ্ছা, 3p বলেছে, তো 3p, তাহলে n সমান 3, l সমান 1, রাইট? এই p এর জন্য m এর মান কত হবে? তাই l সমান 1 হলে m এর মান কত হবে? -1, 0, +1। তাহলে m এর মানগুলি হবে -1, 0, +1। এইবার এখানে একটা প্রশ্ন দিয়ে আছে, 8 নম্বর প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 8। একটি পরমাণুতে উপস্থিত সর্বোচ্চ কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে n + l = 3 হবে? অর্থাৎ n আর l যোগ করলে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দুটোকে যোগ করলে 3 আসবে। কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে? আচ্ছা, দেখো কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে হতে পারে। n এর মান আমি সর্বোচ্চ 3 ধরলাম, তাহলে l সমান 0 হবে। তাহলে এদের যোগফল কত? এদের যোগফল কত হবে? 3 হবে। তাহলে এরকম হতে পারে, তার মানে এটা কত হচ্ছে? 3s রয়েছে। 3s এ ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 হবে, কারণ একটা কক্ষকে 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2 ইলেকট্রন। আর কি হতে পারে? n এর মান 2 করো, l এর মান 1 করো, এটা সম্ভব। n সমান 2 হলে l এর মানটা 1 হবে, তার মানে এটা 2p, কারণ কি l সমান 1 আর দ্বিতীয় কক্ষপথ 2 আছে। তো 2pতে আমরা মোট 3টি কক্ষক পাই, তাহলে মোট 6 ইলেকট্রন, রাইট? এবার n সমান যদি 1 লিখি আর l এর মান যদি আমরা 2 লিখি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো, n এর মান 1 হলে l এর মান সর্বদাই কত? 0, সেটা 2 হবে না। তাহলে এই দুটি পসিবিলিটি আছে, n সমান 3, l সমান 0, n সমান 2, l সমান 1। তো টোটাল ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা = 8, 2 and 6। তারপরে প্রশ্ন রয়েছে কোনগুলি সম্ভব ও কোনগুলি সম্ভব নয়। এখানে 4টি দেওয়া হয়েছে মান, কোনগুলি সম্ভব কোনগুলি সম্ভব নয়। কিভাবে আমরা ক্যালকুলেশন করব? দেখো, প্রথমে যে সেটগুলি দেওয়া আছে কোয়ান্টাম নাম্বার, n সমান 2, l সমান 2, m এর মানটা +2 আর s এর মানটা +12, রাইট? তো আমরা এখান থেকে স্টার্ট করব। n সমান 2 হলে l এর মান কত হবে? 0, 1। তাই l এর মান দুটো, হয় 0 অথবা 1, কিন্তু দেখো l এর মান এখানে 2 দিয়ে আছে, তাহলে এখানে l সমান 2 সম্ভব নয়। তাহলে এখানটা ভুল দিয়ে আছে, তাহলে এই সেটটি কখনোই সম্ভব নয়। আচ্ছা, দ্বিতীয় সেটটা দেখো। দ্বিতীয় সেটটা n সমান 4, l সমান 0, m সমান +1 আর s সমান ½ তাহলে প্রথম থেকে শুরু করি। n সমান 4, n সমান 4 হলে l এর ভ্যালু 0, 1, 2 and 3। দেখো l এর ভ্যালু 0 আছে, তার মানে একটা ভ্যালু আছে, এই 4টির মধ্যে যে কোনো একটা আছে, তাহলে সম্ভব। আচ্ছা, এবার এখান থেকে এখানে যাব, তাহলে এটা সম্ভব হয়েছে। এবার l সমান যদি 0 হয়, তাহলে m এর মানটাও 0 হবে, কিন্তু m এর মানটা দেখো +1 হয়ে আছে। n এর মান 4 হলে l সমান 0, এই পর্যন্ত রাইট আছে, কিন্তু l সমান 0 হলে m এর মানটা +1 হবে না। l এর মান 0 হলে m এর মানটা 0 হবে, তাহলে এখানটাই ভুল আছে, m এর মান +1 হবে না, তাহলে এইটা সম্ভব নয়। এবার দেখো 3 নম্বরটা যেটা রয়েছে, n সমান 3, l সমান 2, m সমান +1 আর s সমান 1। তাহলে দেখো এখানে n সমান 3 আছে, n সমান 3, l এর ভ্যালু 0, 1, 2। দেখি এই তিনটে ভ্যালুর মধ্যে কিছু একটা পাওয়া যাচ্ছে কিনা। দেখো l সমান 2, দেখো 2 আছে, তাহলে সম্ভব। এবার দেখো, এবার l সমান 2 হলে m এর মানটা 1 হবে কিনা। l সমান 2 হলে m এর মান হবে -2, -1, 0, +1 and +2। তাহলে m এর মানটা +1 আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার s এর মানটা দেখো এখানে 1 আছে, তো s এর মানটা যদি 1 হয়, s এর আমরা দুটো মান জানি, একটা +12 আর একটা -12, কিন্তু এখানে 1 সম্ভব নয়, তাহলে এইখানটায় ভুল আছে,
এস এর মান 1 সম্ভব নয়। তাহলে এখানে যে তিনটি প্রবলেম দিয়েছে তিনটি সেটই কিন্তু সম্ভব নয়, রাইট। এরপরে 10 নম্বর প্রবলেমটা রয়েছে, একটি এফ উপকক্ষে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ আছে, মানে এফ যে উপকক্ষ রয়েছে ওই উপকক্ষে যতগুলো কক্ষক রয়েছে সব কক্ষকে ইলেকট্রন রয়েছে, দুটো করে ইলেকট্রন রয়েছে। ওই উপকক্ষে অন্তর্গত কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান শূন্য হবে। দেখো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে এফ উপকক্ষ এফ, এফের জন্য এল এর মান কত হয়, কত হয় 3 হয়, তাই তো। 3 হলে এম এর মানটা দেখো হবে -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3। মোট দেখো 7টা কক্ষক রয়েছে, তাহলে এই উপকক্ষ তার মধ্যে 7টা কক্ষক রয়েছে। প্রতিটা এটা হচ্ছে -3 -2 -1 0 +1 +2 অ্যান্ড +3। তো প্রতিটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, তাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করে দিই, একটা আপওয়ার্ড সিম্বল দিয়ে একটা ডাউনওয়ার্ড সিম্বল দিয়ে ইলেকট্রন দ্বারা পূর্ণ করে দিচ্ছি। এবার দেখো প্রশ্নপত্রে কি বলেছে, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান শূন্য হবে কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে, কয়টি ইলেকট্রনের ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান শূন্য হবে। এবার দেখি তাহলে চুম্বকীয় কণার সংখ্যা কত, এখানে দেখো এই যে এম তো চুম্বকীয় কণার সংখ্যা 0 শূন্য হবে, শূন্যতে কতগুলো ইলেকট্রন আছে, দুটো, এই দুটো ইলেকট্রন। তাহলে উত্তর আসবে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার সংখ্যা শূন্য হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।